ক্ষোভের আগুনে জ্বলছে নেপাল। ইতিমধ্যেই যে নেপালের যে কমিউনিস্ট পার্টির সদর দফতর রয়েছে সেটাকে ভেঙে ফেলা হয়েছে এবং সেখানে যে লাল পতাকা ছিল সেটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই ছবি তো আপনারা দেখেছেনই। আর যখনই কমিউনিস্ট পার্টির কোনো কিছু হয় বা লাল পতাকার কোনো কিছু হয় তখনই এ রাজ্যের বেশিরভাগ মানুষ এবং এ দেশেরও অসংখ্য মানুষ আমার বিভিন্ন পোস্টে এসে এমনভাবে কমেন্ট করেন মনে হয় যেন ওটার প্রতি আমার কোনো দায়বদ্ধতা রয়েছে, আমাকে কিছু উত্তর দিতে হবে, রিভার্ট ব্যাক করতে হবে। তো আমি গর্বিত। মানুষজন যদি মনে করেন যে মানে লাল পতাকার সঙ্গে আমাকে এভাবে একাত্ম করে দেন তো সেটা খুবই ভালো বিষয়। তো মানুষ এমনভাবে কমেন্ট করছে যে কমিউনিস্ট পার্টির সদর দফতর পুড়িয়ে দেওয়া হয়েছে, লাল পতাকা উপড়ে ফেলা হয়েছে এবং বেশ কিছু লোকজন এটাও লিখেছে যে এরপর নাকি আলিমুদ্দিনটাও পুড়িয়ে দেওয়া হবে। তো আমার মনে হলো যে কিছু কথা বলা দরকার। প্রথম কথা হচ্ছে যে নেপালের যে কমিউনিস্ট পার্টি সেটার সঙ্গে ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি মোটেই এক না, পুরোপুরি আলাদা দুটো কমিউনিস্ট পার্টি। কিন্তু তারপরেও যেহেতু লাল পতাকা তাই কোথাও একটা যোগ সংযোগ রয়েছে, আমি মেনে নিলাম। কিন্তু সমস্যা হচ্ছে যারা আর কি আপনারা এই যে কমিউনিস্ট পার্টির দফতর পুড়িয়ে দেওয়া হয়েছে বা লাল পতাকা পুড়িয়ে দেওয়া হচ্ছে এটা দেখে আনন্দ করছেন, তারা একটুখানি বোঝার চেষ্টা করুন যে এই বিষয়টা কিন্তু এই যে ঘটনাটা আন্দোলনটা ঘটাচ্ছে এটা কিন্তু প্রতিক্রিয়াশীল শক্তিরা ঘটাচ্ছে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে শুধুমাত্র প্রতিক্রিয়াশীল শক্তিরা ঘটাচ্ছে এরকম নয়, এই আন্দোলনকে কিন্তু কমিউনিস্ট পার্টির একটা পার্ট, অন্য আরেকটা পার্ট তারাও কিন্তু সমর্থন জানাচ্ছে। মানে ভারতেও যেমন বিভিন্ন ভাগ রয়েছে আর কি, সিপিআইএম, লিবারেশন, মানে নকশালরা, এরকম আরো বিভিন্ন ভাগ রয়েছে ভারতবর্ষের কমিউনিস্ট পার্টির, তেমন নেপালেরও কমিউনিস্ট পার্টির বিভিন্ন ভাগ রয়েছে এবং তাদের একের অপরের সঙ্গে মতাদর্শগত সমস্যা রয়েছে। এখন সমস্যা যেটা মানে নেপালের মূল বিষয়টা যেটা সেটা হচ্ছে যে এই যে আন্দোলন, নেপালে এই যে বিক্ষোভ চলছে, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তিনি ইস্তফা দিয়েছেন, অন্যান্য মন্ত্রীরাও ইস্তফা দিয়েছেন, এইটা ঘটাচ্ছে প্রতিক্রিয়াশীল শক্তিরা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং তাকে কমিউনিস্ট পার্টিরও একটা অংশ সমর্থন করছেন, এটাও আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কমিউনিস্ট পার্টি যারা সমর্থন করছে তারা আদর্শগতভাবে সমর্থন করছে, আর যে প্রতিক্রিয়াশীল শক্তি এই বিষয়টার চালিকা শক্তি হিসেবে কাজ করছে তারা কিন্তু রাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই আন্দোলনটা চালাচ্ছে বা মানুষকে, জনগণকে খেপিয়ে তুলছে। সরকারের বিরুদ্ধে ক্ষোভ থাকতে পারে মানুষের, সরকারের সেই ক্ষোভকে কাজে লাগিয়ে এই যে একটা জনসমর্থন আদায় করে সেই ক্ষোভের আগুনে আঁচ দিয়ে একটা প্রতিক্রিয়াশীল শক্তিকে প্রতিষ্ঠা করার যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু মানে সেই আন্দোলনের ফলাফল কিন্তু ভয়ঙ্কর হতে পারে। আমরা নন্দীগ্রামে এই ঘটনা দেখেছি আমাদের এ রাজ্যে, মানে এটা লেফটিস্ট টু দ্য লেফটিস্ট, রাইটিস্ট টু দ্য রাইটিস্ট, এই যে আন্দোলনটা এটা নন্দীগ্রামের পুরনো মডেল। আমরা দেখেছিলাম সেখানে মাওবাদীরা, এসইউসিআইরা সবাই শক্তিশালী ছিল, সবাই সেখানে গিয়ে আন্দোলন করেছে, কিন্তু ক্ষীরটা খেয়ে গেছে মমতা। একই রকম ভাবে আমরা যদি দেখি তাহলে দেখব বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশেও যখন ওই গণ আন্দোলন চলছিল, গণ অভ্যুত্থান চলছিল জাস্ট গত বছরের কথা, তখনও আমরা দেখেছি যে বাংলাদেশে কিভাবে প্রত্যেকে মানে ওয়ার্কার্স পার্টি ওখানকার সমর্থন করেছে, সিরাজ শিকদারের দলের লোকজনও সমর্থন করেছিলেন এই আন্দোলনকে, কিন্তু শেষ পর্যন্ত নেতৃত্ব ধরে রাখতে পারেননি। শেষ পর্যন্ত নেতৃত্ব গেছে প্রতিক্রিয়াশীল শক্তির হাতে, মৌলবাদীদের হাতে, অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এখানেও আমরা যদি দেখি তাহলে সেটাতেও কিন্তু রাজতন্ত্র প্রতিষ্ঠার একটা লড়াই চলছে। এটা এতটা স্যাঙ্গুইন হয়ে কি করে আমি বলছি, কারণ আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছুদিন ধরে মানে 2015 সাল থেকে আদিত্যনাথ যোগী তিনি কিন্তু এই রাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য, নেপালের রাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য বারবার কথা বলেছেন, সেখানে গেছেন, সেখানে গিয়ে বক্তৃতা দিয়েছেন। নেপালের যে সব থেকে বড় মন্দির পশুপতিনাথ মন্দির, সেই মন্দিরটা আসলে গোরক্ষনাথ কমিউনিটি, যোগী যিনি তিনিও কিন্তু এই গোরক্ষনাথ কমিউনিটির। যোগী আদিত্যনাথ তিনি কিন্তু সরাসরি আরএসএস এর লোক না, কারণ আরএসএস হচ্ছে নাগপুর কমিউনিটি বা নাগপুর লবির, আর এই যোগী আদিত্যনাথ হচ্ছেন তিনি গোরক্ষনাথ লবির। এবার এই পশুপতি মন্দিরটা হচ্ছে গোরক্ষনাথ লবির। তো খুব স্বাভাবিকভাবে এই যারা হিন্দুত্ববাদী নেপালের তাদের আর কি এই পশুপতি মন্দির বা গোরক্ষনাথ লবির উপরে বা কমিউনিটির উপরে একটা অন্যরকমের আস্থা রয়েছে, আর সেই কারণের জন্য যোগী আদিত্যনাথের উপরে ওখানকার অসংখ্য মানুষের বেশ কিছু ভক্তি শ্রদ্ধা রয়েছে আর কি, মানে গুরু শিষ্যের মূলত যে বিষয়টা, এই জন্য আমি গুরুবাদ খুব অপছন্দ করি। তো এরকমই যোগী আদিত্যনাথের কথায় সেখানে বা এই যে আরএসএস এর যে প্রতিক্রিয়াশীল শক্তি তাদের কথায়, এবং একই সঙ্গে কমিউনিস্ট পার্টির একটা অংশ এবং আরো অনেকগুলো প্রতিক্রিয়াশীল শক্তি মিলে এই আন্দোলনটা
নেপালে এই মুহূর্তে চলছে। কিন্তু আপনারা একটা কথা ভালো করে ভেবে দেখুন, এই সরকারটা ইতিমধ্যেই পড়ে গেছে, কারণ প্রধানমন্ত্রী ইস্তফা দিয়ে দিয়েছে। এরপর যদি গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো সরকার প্রতিষ্ঠিত না হয়, তাহলে সেক্ষেত্রে আবার রাজতন্ত্রের প্রতিষ্ঠা হবে সেখানে। অর্থাৎ মানুষ কিন্তু পিছনের দিকে হাঁটছে। আর মৌলবাদীদের এটাই চেষ্টা থাকে, মানে সেটা হিন্দু মৌলবাদী হোক বা মুসলিম মৌলবাদী, এদের সবসময় চেষ্টা থাকে মানুষকে পিছনের দিকে হাঁটানোর। আমরা দেখি ভারতবর্ষের ক্ষেত্রেও আরএসএস কিভাবে সংবিধানের পরিবর্তে মনুসংহিতাকে প্রতিষ্ঠা করতে চায়, বা এই যে আইপিসি সিআরপিসি এগুলোকে তুলে দিয়ে ন্যায় সংহিতা প্রতিষ্ঠা করে ফেলেছে। অর্থাৎ পিছনের দিকে হাঁটার একটা প্রচেষ্টায়। ঠিক একই রকম ভাবে নেপালে যদি এই গণতান্ত্রিক শক্তি বা জনগণতান্ত্রিক সরকার পড়ে গিয়ে এবার যদি আর কোনো গণতান্ত্রিক সরকার না এসে রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু নেপালটা অনেকটা পিছিয়ে গেল, অর্থাৎ নেপালের ক্ষেত্রে অনেকটা খারাপ হলো। আর ঠিক এই কারণের জন্যই কমিউনিস্ট পার্টির সদর দফতরে আগুন লেগেছে, লাল পতাকা পুড়িয়ে দিয়েছে বলে যারা আনন্দ করছেন উল্লাস করছেন, তাদের এগুলো করা উচিত নয়। কারণ হতে পারে আপনি সিপিআইএম বিরোধী, কিন্তু তারপরেও যদি একটা গণতান্ত্রিক সরকার পড়ে যায় এবং রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়, তাহলে সেটা দেশের পক্ষে তো খারাপই, মানে নেপালের পক্ষে তো খারাপই, তার সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের জন্যও সেটা কোনো শুভ ফল দেবে না। যদি আপনি সত্যি সত্যি প্রচন্ড দেশপ্রেমিক হয়ে থাকেন, তাহলেও আপনার বিষয়টা নিয়ে ভাবা উচিত এবং বিষয়টার নিন্দা করা উচিত। যেমন আমাকে আপনারা ব্যক্তিগতভাবে ভীষণভাবে চেনেন যে আমি ঠিক কতটা পরিমাণ মোদী এবং মমতা বিরোধী, কিন্তু তারপরেও যদি এই মুহূর্তে আন্দোলন শুরু হয় এবং আমার কপালে যদি কেউ বন্দুক ঠেকিয়েও বলে যে মোদী মমতার সরকার ফেলে দিয়ে রাজতন্ত্র প্রতিষ্ঠা হবে, আমি সেটাতে রাজি হব না। আমার মোদী মমতার বিরুদ্ধে চরম ক্ষোভ রয়েছে, চরম অভিযোগ রয়েছে, কিন্তু তারপরেও ভারতবর্ষে এবং এ রাজ্যে যে সীমাবদ্ধ গণতন্ত্র অবস্থিত রয়েছে, আমি চাইবো যে সেই সীমাবদ্ধ গণতন্ত্র অন্ততপক্ষে থাক, রাজতন্ত্র বা রাজতন্ত্রের নামে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা না হোক। আর তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই চলমান যে জীবনী শক্তি গোটা পৃথিবী জুড়ে, সেখানে এই রাজতন্ত্র যদি প্রতিষ্ঠা হয়ও নতুন করে, সেটাও কিন্তু খুব বেশি দিন থাকবে না। অর্থাৎ সেক্ষেত্রে আবারও একটা অব্যবস্থা গোটা দেশ জুড়ে তৈরি হবেই। অত বড় সম্রাট নেপোলিয়ান বোনাপার্ট, তিনিও ওয়াটারলু যুদ্ধে শেষ পর্যন্ত নিজের রাজতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, কিন্তু কদিন রাখতে পেরেছিলেন? পারেননি। সেটাও আলটিমেটলি ফল করেছিল, পড়ে গিয়েছিল। অর্থাৎ বাস্তব যুগ এবং সমসাময়িক পরিস্থিতিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতেই হবে, আজ না হোক কাল। আজকে যদি নেপালে রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েও যায়, বিভিন্ন প্রতিক্রিয়াশীল শক্তির প্রভাবে ওখানে আরএসএস এর ব্যাকআপ রয়েছে, সিআইএ এরও ব্যাকআপ থাকতে পারে, এরকম বিভিন্ন প্রতিক্রিয়াশীল শক্তির জন্য যদি রাজতন্ত্র প্রতিষ্ঠাও হয়, তাহলে এই যে জনগণ যারা কমিউনিস্ট পার্টির সদর দফতর পোড়াচ্ছে বা লাল পতাকা পোড়াচ্ছে, তারাই আবার কদিন পরে ওই রাজার বাড়িতে গিয়ে আগুন দেবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আর এই ইতিহাস নেপালে ইতিমধ্যেই ঘটে গেছে। তাই আপনারা যারা ভাবছেন যে কমিউনিস্ট পার্টির সদর দপ্তর পুড়ে গেছে, লাল পতাকা পুড়ে গেছে, একটা দারুণ ব্যাপার, এটা মাথায় রাখুন যে আপনার সিপিআইএম কে পছন্দ নাও হতে পারে, কিন্তু একটা গণতান্ত্রিক সরকার পড়ে গিয়ে রাজতন্ত্র প্রতিষ্ঠা হওয়া, সেটা কিন্তু গোটা পৃথিবীর জন্য একটা পিছন দিকে হাঁটা, যা অত্যন্ত খারাপ বিষয়, এটা হওয়া উচিত নয়।